স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তাসওয়ার নাফি। সব রয়ে গেছে, খালি গরুটালে চলে গেছে। এখানে বাড়িঘর অনেক ডুবে গেছে। আমাদের এখানে প্রায় 10,000 উপরে আছে বাসিন্দা। ব্রিজ ভেঙে গেছে, ব্রিজে পানি নিয়ে গেছে। দুর্যোগ পরিস্থিতি, মানুষের সাথে যতটুকু সম্ভব আমরা সকল এফর্ট এখানে নিয়োজিত করেছি। নাফি, বন্যায় ভাসছে দেশের দক্ষিণ এবং পূর্বাঞ্চল। ত্রিপুরার একটি জলবিদ্যুতের গেট খুলে যাওয়ার কারণে পানি ঢুকছে বাংলাদেশে এবং প্লাবিত হয়েছে অন্তত 10 জেলা। সেই সাথে যদি বলি পানিবন্দী অন্তত 36 লাখ মানুষ। এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন ফেনী এবং ঢাকার সঙ্গে মহাসড়কের পর চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং পাশাপাশি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যার পরিস্থিতির খবর জানাবো সান্ধ্যবাজারে। ডাক বিভাগের পক্ষে মালিকানাটা হস্তান্তর করলো, মানে এইটার কন্ট্রোলটা নিয়ে নিল। কাস্টমার সাপোর্টকে যে ইনসেন্টিভ, যে এইটা দেওয়া হবে, ডিসকাউন্ট দেওয়া হবে, সব যেভাবে আছে সব সেইভাবেই থাকবে। এই পর্ষদ ভেঙে দিয়ে এটার মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসি। আমরা প্রত্যেকটা ব্যাংকগুলো, যারা দুর্বল ব্যাংক, তাদেরকে খতিয়ে দেখা হবে যে তাদের ফাইন্যান্সিয়াল পজিশন কি, তাদেরকে কিভাবে নিজ পায়ে দাঁড় করানো যায়। নাফি, প্রশাসক নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে নগদের পুরো মালিকানা পেল ডাক বিভাগ এবং এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সোমবার এদিকে 5 পরিচালক নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদ গঠন করলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের চেয়ারম্যান হলেন ওবায়দুল্লাহ আল মাসুদ। সান্ধ্যবাজারে নিয়েও জানাবো বিস্তারিত। তবে শুরুতেই থাকছে বন্যা পরিস্থিতির খবর। নাফি, বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ 10 জেলায় পানিবন্দী অন্তত 36 লাখ মানুষ এবং এইসব মানুষের সহায়তার জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। শম্পা, আপনি যেটা বলছিলেন, হঠাৎ করেই পানিতে বিপর্যস্ত হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা এবং বন্যা মোকাবিলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখে আসবো বিস্তারিত প্রতিবেদনে। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা পানির তোড়ে কুমিল্লার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে কুমিল্লার নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও 14 গ্রাম উপজেলার অধিকাংশ গ্রামে। কোথাও কোথাও ঘরের চাল ছুঁয়েছে বন্যার পানি। পানিবন্দী অন্তত 10 লাখ মানুষ। সহায় সম্বল হারিয়ে পথে পথে দিন কাটাচ্ছেন গোমতী নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। এসব এলাকায় তলিয়ে গেছে শত শত মাছের ঘের, আউশ আমন ধানের বীজতলা। দেখা দিয়েছে বিদ্যুৎহীনতা ও সুপেয় পানির সংকট। ব্রিজ ভেঙে গেছে, ব্রিজে পানি নিয়ে গেছে, পানিতে ব্রিজে সব তলায় নিচে। ভারী বৃষ্টি আর ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার ভয়াবহ রূপ দেখছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। আখাউড়া উপজেলার কর্নেলবাজার এলাকায় বাঁধ ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে লোকালয়ে। তলিয়ে গেছে আখাউড়ার 34টি গ্রাম। এছাড়া প্লাবিত হয় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ও যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নোয়াখালীতেও। জেলার 9টি উপজেলার সবগুলো ডুবে আছে পানির নিচে। ডুবেছে অফিস, আদালত আর বাসাবাড়ি। পানিবন্দী রয়েছে প্রায় 20 লাখ মানুষ। 450টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 8,000 পরিবার। অনেক এলাকায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। প্রথম হচ্ছে বৃষ্টির কারণে আমাদের এত পানি বাড়ছে, এর ফাঁকে আবার কিছু ওই যে বাঁধ ছুটে যাওয়ার কারণে পানি এমনিতেই ফুলতেছে, বৃষ্টি ছাড়াই পানি বাড়তেছে। জনজীবনের অবস্থাতে একেবারেই খারাপ। তবে নতুন করে বৃষ্টির পূর্বাভাস না থাকায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আগামী 24 ঘন্টা যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। শামীমা রহমান শাম্মী, এখন। নাফি, স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে বলা চলে ফেনী এলাকা এবং নিম্নাঞ্চল থেকে শহর পর্যন্ত ডুবে গেছে এই বন্যার কারণে। জেলার বেশিরভাগ এলাকায় বন্যা আক্রান্ত এবং জেলা শহরের সঙ্গে ঠিক এই বন্যার কারণে যে পুরোপুরি
সড়ক রয়েছে সেই সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এছাড়া বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। সম্পা, এই যে বন্যা হয়েছে সেখানে এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া দুর্গতদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। সোলাইমান ডালিমের তথ্যচিত্রে দেখে আসবো বিস্তারিত। স্মরণকালের সবচেয়ে বড় বন্যায় ভাসছে ফেনীর 6 উপজেলার বেশিরভাগ এলাকা। শহরের প্রাণকেন্দ্র তলিয়েছে কোমর সমান পানিতে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 8 লাখ মানুষ। জেলা শহরের সঙ্গে পুরোপুরি সড়ক যোগাযোগ বন্ধ। বন্ধ রয়েছে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখন অব্যাহত আছে। গেল 4 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ভয়ঙ্কর অবস্থায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশিরভাগ এলাকা। কোনো কোনো স্থানে বন্যার পানি ছুঁয়েছে দোতলার ছাদ পর্যন্ত। একদম মাথা আমার পানি সব ডুবে গেছে। এখন ভাই আমরা আশ্রয় নিতেছি, আর কি করবো, কিছু করার নাই। গরু ছাগল ছিল আর মুশকিল শেষে 8 লাখ 20 গ্যাস গেছে মরি। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা নৌকা করে দুর্গতদের উদ্ধারের চেষ্টা করছেন, পৌঁছে দিচ্ছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। থাকার জায়গা পাইতেছি না, খাওয়ার জায়গা পাইতেছি না। মোটামুটি কালকে থেকে অনেক মানুষ উপাস। কমিটি সেন্টার, তারপরে 10 তলা বাড়ি, এটা সবগুলো ব্লক হয়ে গেছে। এখন রাস্তাঘাট এখনো পানি কমতেছে না। এই বানভাসী মানুষের জন্য যদি প্রয়োজনীয় অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, তাইলে আমার মনে হয় এই বানভাসী মানুষরা কিছুটা হলেও উপকৃত হবে। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও হালকা ও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 160 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাড়ছে বন্যার ভয়াবহতা। সকালবেলা একটু বৃষ্টি অফ হয়েছে, অফ হওয়ার পরে পানি নিজে নিজে শুধু বাড়তেছে। বৃষ্টি নাই, শুধু পানি বাড়তেছে। বৃষ্টির পানি এই অবস্থা হয় না, কিন্তু ইন্ডিয়ার পানি সব এই অবস্থা হয়ে গেছে। জিনিসপত্র ব্যাগ গেছে, সরাইতে হারি না, ব্যাগ নষ্ট হয়ে গেছে, সব রয়ে গেছে, খালি গরুটা চলে গেছে এখানে। স্থানীয়রা বলছেন 1988 এবং 98 সালের পর ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি ফেনীবাসী। স্মরণকালে সব রেকর্ড ভেঙে শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে বন্যার পানি। এ অবস্থায় দুর্গতদের খাবারের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এখন ফেনী। এই মুহূর্তে ফেনী এলাকায় আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হব তার সঙ্গে, জানবো বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। সাজিদ, বন্যার্তদের উদ্ধারে কি কার্যক্রম নেওয়া হয়েছে, পাশাপাশি জানাবেন আশ্রয় কেন্দ্রগুলোতে কি পরিস্থিতি দেখেছেন? শম্পা, আমি এই মুহূর্তে ফেনী শহরের সালাউদ্দিন মোড়ে একটি টেকনিক্যাল কলেজ রয়েছে, ঠিক তার সামনে। এই কলেজটিকে কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। বানভাসী যে মানুষগুলো রয়েছেন তারা আমরা বিকেল থেকেই দেখছি, বিকেলের পর থেকেই দলে দলে এখানে বেশ কিছু মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্র, সাংসারিক জিনিস যেটুকু পেরেছেন সেটুকু নিয়েই কিন্তু এখানে আসছেন। এবং আমরা বন্যা পরিস্থিতির যদি বিষয়টি বলতে যাই, যে বিশেষ করে ফেনী অঞ্চলে, ফেনী জেলার বন্যা পরিস্থিতি কিন্তু একেবারে অবনতি ঘটছে। আমরা দেখছি যে শহরের বিভিন্ন রাস্তায় কিন্তু পানি উঠেছে, অলিগলিতেও পানি উঠেছে এবং বাসাবাড়িগুলো কিন্তু অনেক বাসাবাড়ি তলিয়ে গেছে আমরা দেখেছি, এবং দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক যে তথ্যটি দেওয়া হয়েছে যে 10টি জেলায় বন্যা কবলিত মানুষের সংখ্যা কিন্তু 36 লাখ পেরিয়ে গেছে। ঠিক এই সংখ্যাটি কিন্তু আশঙ্কাজনক। আমরা এখানকে যারা কথা বলেছি, ফেনীর লোকজন, তারাও বলছেন যে বিগত দিনগুলোতে এই ধরনের বন্যা তারা কিন্তু দেখেননি। অর্থাৎ এখানকার যে মুহুরী নদী কিংবা ফেনী নদী, সেই নদীগুলোর পানি কিন্তু ক্রমশ বাড়ছে এবং সেই বাড়ার ফলে শহরের ভেতরেও পানি প্রবেশ করেছে। আমরা ছাগলনাইয়া বা পরশুরাম এই যে উপজেলাগুলো রয়েছে, এই উপজেলার যে হাজার হাজার গ্রাম, শত শত গ্রাম কিন্তু তলিয়ে গেছে, এই খবর পেয়েছি। এবং এখানকার যে নৌবাহিনীর দায়িত্বে রয়েছেন, যারা
যারা এখানে উদ্ধার কাজ পরিচালনা করছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বিকেলে বেশ কয়েকটি টিম ভাগ হয়ে কিন্তু বিভিন্ন উপজেলার গ্রামগুলোতে তারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন এবং তারা বলছিলেন যে যত রাতই হোক তারা তাদের সাধ্যমতো উদ্ধার করে যারা বন্যা কবলিত মানুষ রয়েছে তাদেরকে তারা এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছে। একটু বলে রাখি যে এই আশ্রয় কেন্দ্র ছাড়াও কিন্তু আশেপাশে আরো কয়েকটি আশ্রয় কেন্দ্র রয়েছে যেখানেও কিন্তু এই যে যারা বন্যা কবলিত রয়েছে তাদেরকে কিন্তু আনা হচ্ছে। আমরা শিশু, নারী সহ বৃদ্ধ সব ধরনের মানুষকে দেখেছি যারা কিনা এই ধরনের দুর্যোগে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েন, সমস্যায় পড়েন, তারা কিন্তু বেশ ভোগান্তিতে আছেন। আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে এই বন্যা পরিস্থিতির অবনতি ঘটার সাথে সাথে কিন্তু নানান ধরনের সমস্যা তারা সেই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন। একটি বিষয় হলো শহরে আমরা দেখছি যে বিদ্যুৎ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক প্রবলেম তো রয়েছেই। এছাড়াও কিন্তু খাবারের যে সমস্যা সেটিও কিন্তু অনেককে আমরা দেখেছি যে তাদের মধ্যে খাবারের সমস্যাও রয়েছে। তো এই আশ্রয় কেন্দ্রে আমরা দেখেছি অনেকে আশ্রয় নিচ্ছেন, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থাও করা হচ্ছে এবং পরবর্তীতে আরো যারা রয়েছেন বন্যা কবলিত বিভিন্ন জায়গায় নিখোঁজ বা যারা খুব সমস্যা আছেন তাদেরকে এখানে উদ্ধার করে আনার যে প্রক্রিয়া সেটি চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ। ভয়াবহ বন্যার কবলে ফেনী জেলা, সেখানে ডুবে গেছে অধিকাংশ এলাকা, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। এদিকে বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই, ফটিকছড়ির লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিরসরাই থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। চলে যাচ্ছি তার কাছে। জিয়াদ, বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাবেন। শম্পা, মূলত দিন গড়িয়ে এখন রাত নেমেছে এবং মানুষের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু আরো বেশি বেড়েছে, কারণ পানির পরিমাণ কিন্তু বাড়ছে। বিশেষ করে আমি মিরসরাই যে এলাকাটিতে আছি, ফেনীর সাথে লাগোয়া বারিয়ারহাটের জামালপুর এলাকা, এটি সহ যে নিচু এলাকাগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, সীতাকুণ্ড এবং এলাকাগুলোতে কিন্তু পানির পরিমাণ বাড়তে শুরু করেছে এবং মানুষকে আমরা দেখছি যে অনেকটা প্রাণ হাতে নিয়ে আশ্রয় কেন্দ্রে সেভাবে যাচ্ছেন। আমি যেখানে আছি সেখানে হাঁটু পানি এবং পেছনের রাস্তায় একেবারে ঢোকার পুরো রাস্তা পেরিয়ে বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু সবাই কিন্তু যেভাবে পারছেন সহায় সম্বল হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন এবং আমরা আসার পর থেকে দেখেছি যে সকাল থেকে এখানে মানুষ কিন্তু চট্টগ্রাম সহ আশেপাশের এলাকা থেকে ছুটে এসেছেন উদ্ধার করার জন্য। কেউ নৌকা নিয়ে, কেউ ছোট ছোট পাতিলে, ভ্যান গাড়ি কিংবা ট্রাকে, সিএনজি করে যেভাবে পারছেন বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটছে মানুষ এখনো পর্যন্ত। আমরা তাদের সাথে কথা বলেছি, বলছেন যে গত 2 দিন ধরে এই এলাকায় পানি এবং এই পানি কিন্তু গত 30 থেকে 40 বছরের মধ্যে এই এলাকার মানুষ দেখেনি এবং এই জায়গায় যে জেলা প্রশাসনের যে হিসাব, চট্টগ্রামে 93টি ইউনিয়ন এবার বন্যায় আক্রান্ত হয়েছে এবং সেখানে প্রায় 2 লাখের মতো মানুষ এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এলাকার প্রায় 15,000 হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এখানে কথা হচ্ছিল মানুষের সাথে, তারা বলছেন যে তাদের রান্নাবান্না করার মতো উপায় নেই, আসবাবপত্র সেগুলোও পানিতে ভাসছে, স্কুল কলেজ সবই বন্ধ। তবে এখনো পর্যন্ত তাদের যে ত্রাণ সহায়তা, জরুরি ত্রাণ সহায়তা, সেটি কিন্তু এখনো পর্যন্ত এই এলাকাগুলোতে পৌঁছেনি। তারা চান যে জরুরি উদ্ধার কাজের পাশাপাশি যে ত্রাণ সহায়তা সেটিও যেন শুরু করা হয়। শম্পা, কয়েকদিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে চট্টগ্রামের অধিকাংশ নিচু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল, দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। এদিকে শহরের বাইরে সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলা লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে হালদা নদীর পানি, এতে আতঙ্ক বাড়ছে নদী পাড়ের মানুষের। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, কোথাও আবার বুক সমান, তবু যেতে হবে গন্তব্যে। এ দৃশ্য বন্দরনগরী চট্টগ্রামের। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী নগরীর চকবাজার, বহদ্দারহাট, কাতালগঞ্জ, ষোলশহর সহ অধিকাংশ নিচু এলাকার মানুষ।
অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। সড়কে গণপরিবহন না থাকায় ভরসা এখন 3 চাকার রিক্সা, সেখানেও গুনতে হচ্ছে 3 গুণ ভাড়া। ভোগান্তি তো সেটা বলে শেষ করা যাবে না, ভাড়া এজুয়াল বাড়াচ্ছে 4 গুণ আর কি। এক কোমর পানি এইগুলোতে গাড়ি চলে যাও আমাদের, এই কারণে ভাড়া বাড়তে নিতেছি। বাসাবাড়ি, দোকানপাট ও মার্কেটে পানি ঢুকে যাওয়ায় নষ্ট হচ্ছে পণ্য সামগ্রী ও মূল্যবান আসবাবপত্র। বাসাবাড়িতে পানি, ব্যবসা বাণিজ্য তলায় গেছে, এটাই আর কাস্টমার মানুষ কিভাবে আসবে, গড়তে বাড়িবে কিভাবে, এত পানি হয়নি। বাজার থেকে মূলত দিয়ে আসছি, একদিনে ওই জন্য পানি মূলত থেকে একটু শান্তি আছে, আবার এখান থেকে 5 ভিতর ঢুকছে আবার পানি। রিক্সা আছে ও রিক্সে, মানে কিছু জায়গায় স্রোত আছে, কিছু জায়গায় স্রোত নাই, কিছু একটু সমতল, কিছু পানি কম, কিছু বেশি এরকম। চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা নিরসনে 3টি সংস্থা 4টি প্রকল্প বাস্তবায়ন করছে গেল অর্ধ যুগ ধরে, যেখানে খরচ হচ্ছে প্রায় 14,000 কোটি টাকা। এত টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও তার সুফল পাচ্ছে না নগরবাসী, বরং প্রতি বছর নতুন এলাকা জলাবদ্ধতার কবলে পড়ছে। এমন অবস্থায় সংস্থাগুলো পরস্পরকে দুষছেন, আর নগরবাসী বলছেন সমন্বয়হীনতার কথা। ওয়াবদা এসে রাস্তাটা কেটে ফেলে, এক সময় ড্রেনেজ ব্যবস্থার জন্য এসে কেটে ফেলে, আরেক সময় এসে আমাদের যে ওয়াসা রাস্তাগুলো কেটে ফেলে। জলাবদ্ধতা নিরসনের জন্য অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা কাজ করে এবং তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। এমনকি ড্রেনের নর্দমাগুলোর মধ্যে দিয়ে স্লেপ নাই, কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে তাহলে যদি সাঁতার না জানে তাহলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। বন্যা থেকে আমরা হাত নিরুপায় হই বাঁচতে পারি, একটা উদ্যোগ নিয়ে সরকারকে পরিবর্তন করার জন্য আমরা আকুল আবেদন করতেছি। এদিকে টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে চট্টগ্রাম শহরের বাইরে সীতাকুণ্ড, মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তায় 50 মেট্রিক টন চাল ত্রাণ হিসেবে বিতরণ করেছে জেলা প্রশাসন। বন্যা মোকাবেলায় ইতোমধ্যে 232টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে 127টি মেডিকেল টিম। হালদা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অফিস বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় পাহাড়ে ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সতর্কবার্তা না দিয়ে ভারতের বাঁধ খুলে দেয়াকে অমানবিক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমে এমন কথা বলেন তিনি। পরে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানান, অতিরিক্ত পানির চাপে এমন দুর্যোগ হয়েছে বলে তাদের জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। প্রতি বছরই বন্যা পরিস্থিতির নানা রূপের সাক্ষী হতে হয় বাংলাদেশের সাধারণ মানুষকে, যা ভোগান্তির চূড়ান্ত পর্যায়ে চলে যায়। আগাম সতর্কতায় আবহাওয়া অফিস জুলাই মাসেই আশঙ্কা করেছিল লা নিনা সক্রিয় হবার। সেই আশঙ্কা সত্যি হয়ে চলছে অতিবৃষ্টি। এর মধ্যে ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ 10টি জেলা। বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনাতে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উঠে আসে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির প্রসঙ্গ। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, দুর্যোগের পরবর্তী সময়ের অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনো পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে। ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে, এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে।
এ সময় বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে ভারত আগাম সতর্কবার্তা দিলে জনদুর্ভোগ কমানো যেত। উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে দেশের সকল পক্ষকে ঠিক যেভাবে আমরা গণঅভ্যুত্থানে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি। সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। বৈঠক শেষে সামগ্রিক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। সেখানে জানানো হয়, ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে অতিরিক্ত পানির চাপে এমন দুর্যোগ হয়েছে বলে জানিয়েছেন ভারতের হাই কমিশনার। ভারতে প্রায় 53,000 মানুষের বাস্তুচ্যুত হওয়ার কথা জানিয়ে ভবিষ্যৎ অপ্রত্যাশিত বন্যা ইস্যু নিয়ে দুদেশ একসাথে কাজ করবে। যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড। ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো। বৈঠকে সারা দেশে নানা ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টারা। সেক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের আওতায় একটি কমিটি করা হবে, যেখানে সমস্যা সমাধান হবে বলেও জানান তারা। অন্যদিকে আগামীতে যেন জনগণের টাকায় নির্মিত স্থাপনার নাম নিয়ে কোনো গোলযোগ না হয়, সেক্ষেত্রে নীতিমালা তৈরির ব্যাপারেও সিদ্ধান্ত এসেছে। দেবরাজ দেব, এখন, ঢাকা। এদিকে ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত 22 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে কেবল ত্রিপুরায় মারা গেছেন 10 জন। এখনও নিখোঁজ বহু মানুষ। বন্যার পানিতে ঘরবাড়ি ভেসে যাওয়ায় খোলা আকাশের নিচে হাজারো আশ্রয়হীন বাসিন্দা। বেশিরভাগ এলাকায় জারি আছে অরেঞ্জ অ্যালার্ট। ভারত থেকে কমল দত্তের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। প্রবল বৃষ্টিতে গেল 3 দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে ভারতের ত্রিপুরা রাজ্য। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাজ্যটির খোয়াই, মুহুরী, ধলাই ও হাওড়া নদীর পানি। উদয়পুরের গোমতী নদীর পানির প্রবাহ বিপদসীমা ছাড়িয়েছে। বাড়িঘর হারিয়ে 34,000-এর বেশি মানুষ আজ খোলা আকাশের নিচের বাসিন্দা। আকস্মিক বন্যা ও ভূমিধসে দীর্ঘ হচ্ছে প্রাণহানি ও নিখোঁজের তালিকা। কত শত গৃহপালিত পশু পাখি যে ভেসে গেছে তার হিসেব অজানা। ডুবে গেছে ফসলি জমিও। ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান, রেল চলাচল ও বিদ্যুৎ পরিষেবা। খাবার পানিও মিলছে না অনেক জায়গায়। সর্বত্রই কেবল হাহাকার। বৃষ্টি তো আর কোনো শেষ নাই। তাহলে কালকে 7:30টার সময় জল ঢুকছে, এই ঢুকার ভিতরে আছে। আমরা খানা টানা নাই, কাল কত কিনাতি হতুলি আমি সাউনের জায়গা নাই। ধান ফান সব কিছু ক্ষতি, গড় বাড়ি, এরপরে গরু জলুল দুটিয়া খুব অসুবিধা হতো। এই অবস্থায় বন্যা কবলিতদের সহায়তা ও উদ্ধারে বৃহস্পতিবার বিমান বাহিনীর 2টি উড়োজাহাজে ত্রিপুরায় উদ্ধারকারী দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপদে এগিয়ে আসায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অবস্থা বুঝতেই পারছেন, সব চারিদিকে জল, এত বৃষ্টি তো আর কখনো হয়নি। আমাদের সরকারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা হচ্ছে সব দিকে সাহায্য করার, যা যা করার আমরা করছি। বিপর্যয় মোকাবিলায় রাজ্য থেকে মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম ও স্বেচ্ছাসেবক দলের 250-এর বেশি সদস্য। তবুও ত্রাণ সরবরাহ ও উদ্ধার তৎপরতা চালাতে হিমশিম খেতে হচ্ছে। এখনও জারি রয়েছে সতর্কতা। পরিস্থিতি মোকাবিলায় 31 বছর পর মধ্য ত্রিপুরার বিশাল জলাধারের ডুম্বুর বাঁধের 3টির মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে।
এর জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও বাংলাদেশের সীমান্তবর্তী আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, কাশ্মীর ও গুজরাটের কিছু অংশে আগামী ২৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। নাগাল্যান্ডে কয়েকটি সড়ক প্লাবিত হওয়ায় ভ্রমণ সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে পাহাড়ি অঞ্চল ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এখন ভারত। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন 5 স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকটি থেকে আধিপত্য হারালো এস আলম গ্রুপ। এদিকে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে যে প্রশাসক নিয়োগের মাধ্যমে পুরো মালিকানা পেল ডাক বিভাগ। এর মধ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠান হিসেবে নগদ অধিগ্রহণ করা হলো বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কোম্পানির শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তীতে, আর জানাচ্ছেন আতাউর নিয়ন। 2017 সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। দখলের পর নামে বেনামে 24 প্রতিষ্ঠানের নামে 131,89,12,165 শেয়ারের মালিকানা নেয় প্রতিষ্ঠানটি, যা ব্যাংকটির মোট শেয়ারের 81.92%। শুধু দখলে নয়, ব্যাংকটি থেকে নামে বেনামে রয়েছে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ। এখন পর্যন্ত প্রাথমিক হিসাবে গ্রুপের নিজস্ব কোম্পানির নামে প্রায় 35,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এছাড়া বেনামি কোম্পানির নামে নিয়েছে আরও প্রায় 20,000 কোটি টাকা। এসব মিলে এখন পর্যন্ত 55,000 কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য মিলেছে। তবে গ্রুপটির বেনামে আরও ঋণ নেওয়ার তথ্য রয়েছে বলে জানা গেছে। এস আলমের এমন আধিপত্যে একসময়ের শক্তিশালী ব্যাংক হয়েছে অতিরুগ্ন। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছিল ব্যাংকটি। পরে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে সব সুবিধা হারাতে শুরু করে এস আলম গ্রুপ। আর এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পুরানো পর্ষদ ভেঙে নতুন 5 পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ বিষয়ে এক চিঠি ইস্যু করেছে সংস্থাটি। নিয়োগ পাওয়া নতুন পরিচালকরা হলেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশিদ ওয়াহাব, আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আব্দুল সালাম। এর মাধ্যমে এস আলমের সব শেয়ার নিয়ে সঠিক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান গভর্নর। কম্পেনসেট করতে তো হবে, কারণ ওইটা কিন্তু সরকারকেও ভর্তুকিটা দিতে হবে। সেই মালিকানা সরকারের কাছে থাকবে এবং সেই মালিকানার এগেনস্টে আমরা সেটাকে শেয়ার বিক্রি করতে পারি সরকার। সেখান থেকে কিছু অর্থ আসবে, তাদের সম্পত্তি অ্যাটাচ করে কিছু অর্থ আসবে, তাদের বিদেশ থেকে যদি কিছু আনা যায় সেটার মাধ্যমে আসবে। সেগুলোকে দিয়েই ভর্তুকি, মানে যে গ্যাপ হোলটা ক্রিয়েট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা যেটা নিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা পরিবার, সেই গর্তটা মেটাতে হবে আমাদের। সেই সাথে যে ঋণ এস আলম নিয়েছে সেগুলো প্রতিষ্ঠানটির সম্পদ ও শেয়ার বিক্রির মাধ্যমে যতটুকু পাওয়া যায় তা সংগ্রহ করা হবে বলে জানান তিনি। গভর্নর জানান, আগের মালিকানায় থাকা ব্যক্তিরা সর্বনিম্ন শেয়ার ধারণ করলে তাদের আবার পরিচালক করা হবে। এটা একটা জেনুইন গ্রিভেন্স, সেটা আমরা তাদের চেষ্টা করব, যদি তাদের মালিকানা থাকে আমরা তাদের হাতে ফিরিয়ে দেবো। যদি মালিকানা ভবিষ্যতে ওনারা শেয়ার কিনে আসতে পারেন আমরা ওনাদের হাতে দিয়ে দেবো। যখন আমরা আমাদের শেয়ার বিক্রি করব সরকারের, ওই এস আলম গ্রুপের শেয়ার তো সরকারের কাছে আসবে আলটিমেটলি, কারণ ওটা দিয়ে তো আমরা কম্পেনসেট করবো, তাই না? সেই শেয়ারগুলো যদি অন্য কেউ কিনে নেয়, যারা কিনবে তারাই বোর্ডে যাবেন। এখানে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, আমরা একেবারে নির্মমভাবে করব। এদিকে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে পুরো মালিকানা পেল ডাক বিভাগ। এর মধ্য দিয়ে সরকারি প্রতিষ্ঠান হিসেবে নগদ অধিগ্রহণ করা হলো। সেই সাথে কোম্পানির শেয়ার পরে বিক্রির সিদ্ধান্ত হবে বলেও জানান গভর্নর। আমরা কিন্তু নগদকে ধ্বংস করতে চাই না, আমরা চাই নগদ আরো শক্তিশালী একটা প্রতিষ্ঠান হোক। নগদ যেন একটা বিকাশের মতোই একটা স্বচ্ছ, কমপ্লায়েন্ট, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা আইকনিক প্রতিষ্ঠান হোক।
নগদে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগ করায় প্রতিষ্ঠানটির আগের পরিচালকদের কোনো শেয়ার বা মালিকানা থাকছে না বলেও জানান গভর্নর। আতাউনিয়ন, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন নিয়ে বিএনপি নেতাদের সাথে আলোচনা হয়েছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলির। গত 16-17 বছর ধরে একটা কথাই প্রতিনিয়ত বলেছি, বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, যারা তাদের কাছে জবাবদিহি থাকবে। এটাই তো গণতন্ত্রের মূল মন্ত্র। সুতরাং সেই জায়গাটাতে তো কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নাই। এবং আমরা সরকারকে আমরা বারবার বলেছি, এটা একটা ইন্টেরিয়াম সরকার, যারা এই কাজগুলো করবে, এবং আমরা তাদেরকে কোনো সময়সীমা বেঁধে দিয়ে নেই, বা একটি যৌক্তিক সময়ের মধ্যে। দিনের শেষে তো আপনি জনগণের মালিকানা জনগণের কাছে তো ফিরিয়ে দিতে হবে। দেখছেন সান্ধ্যবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় সাভারের আশুলিয়ায় আসহাবুল ইয়ামিনের গুলি লাগার পরেও তাকে পুলিশের সাজোয়া জানে তুলে অত্যাচার করে পুলিশ। এমন দৃশ্য দেখে আঁতকে উঠেছিল পুরো দেশের ছাত্র জনতা। সে ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্য সহ 14 দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনে নিহত ও আহত হওয়ার ঘটনায় সিএমএম আদালতে আজ মামলা হয়েছে 5টি। আরো জানাচ্ছেন রাব্বি হোসেন। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আসহাবুল ইয়ামিনের রক্তমাখা নিথর দেহ এভাবেই সাজোয়া যান থেকে টেনে হিচড়ে নামায় পুলিশ। সেই নির্মম দৃশ্য দেখে আঁতকে উঠে পুরো দেশের ছাত্র জনতা। গত 18 জুলাই আশুলিয়া থানার সাবার হাইওয়ে এলাকায় ইয়ামিন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ 44 জনের নামে মামলা দায়ের করেছেন আব্দুল জলিল নামের এক ব্যক্তি। বাদীদের জবানবন্দি শেষে আশুলিয়া থানাকে মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। মামলার এজাহারে দেখা যায় ভুক্তভোগী ইয়ামিনের বুকে গুলি লাগার পরও তাকে পুলিশের সাজোয়া জানে তুলে অত্যাচার করে পুলিশ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ইয়ামিনকে হাসপাতালে নিলে তিনি মারা যান। কিভাবে পুলিশ একজন ছাত্রকে হত্যা করে জীবিত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেয়, সেই রাস্তা থেকে তুলে নিয়ে আবার আরেক জায়গায় লাথি উষ্টা দিয়ে ফেলে থাকে। এই ঘটনার দিন আমি ওইখানে ছিলাম, উপস্থিত ছিলাম। আমি নিজ চোখে দেখেছি যে একটা মানুষকে কিভাবে তারা হত্যা করতে পারে। হ্যাঁ, আমি তার একজন সহযোদ্ধা, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, জনগণ হিসাবে আমি তার পাশে দাঁড়িয়েছি। জীবিত অবস্থায় সাধারণ গাড়িতে তোলা হয় গুলি করার পরে, এবং সেখান থেকে টেনে এসে তাকে মাটিতে ফেলে দেওয়া হয়। মাটিতে ফেলে দেওয়ার পরে তাকে আবার রাস্তার উপরে নিয়ে ফেলে দেওয়া হয়। তখন সে জীবিত ছিল, কেউ কোনো কিছু কারণে বরং তাকে ফেলে দিয়ে চলে গেছে তারা। এভাবেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্দোলনের সময় হত্যার বর্ণনা দিচ্ছিলেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার ইকবাল হোসেন। যাত্রাবাড়ি থানায় রিটন উদ্দিন হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন সহ 6 জনের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় মামলা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। সারা জাতি দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে, সে স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখাচ্ছে, পুলিশের আইজিপিও ছিল উপস্থিত, দেখাচ্ছে যে একটা মরলে আর একটা মরে না, একটা পালায় না। এই ঘটনাকে কেন্দ্র করে সে এই ভিডিওটা দেখাইছিল। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্র জনতার আহত ও নিহত হওয়ার ঘটনায় 5টি মামলার আবেদন পড়ে সিএমএম আদালতে। আশুলিয়া, মতিঝিল ও মোহাম্মদপুর থানাকে মামলা নিতে নির্দেশ দেন আদালত। এছাড়া সবকটি মামলায় আসামি করা হয়েছে 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকেও। বিজ্ঞ আদালত মামলাটি 1 নম্বর আসামি শেখ হাসিনা এবং 2 নম্বর আসামি ওবায়দুল কাদের
3 নম্বর আসামি আসাদুল খান কামাল এবং সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ও শেখ বজলুর রহমান সহ 18 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। এই খুনিদের অতি দ্রুত ধরে তাদের ফাঁসির আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক। আওয়ামী লীগের যে এই নেতাগুলো ছিল আমরা উল্লেখ করেছি, আরও নাম অজানা যেগুলো আমরা ভিডিও ফুটেজ আমরা থানায় দিয়েছি, তারপরে আমাদের এই মামলাটা এজাহার হিসেবে গণ্য করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ছিল, সবাই আমাকে কিলঘুষি মারধর করে। তখন চিকিৎসার জন্য আমি রামপুরা অ্যাডভান্স হসপিটালে যাই। যাওয়ার পরে ওখানে ওনারা হসপিটাল ট্রিটমেন্ট দেওয়ার পর ওনারা বলছে লুকিয়ে থাকতে, লুকিয়ে না থাকলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এ সময় আদালত প্রাঙ্গণে ভুক্তভোগীর পরিবারগুলো এসব হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। সান্ধ্যবাজারে পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন সান্ধ্যবাজার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের 2 মন্ত্রী ও 1 সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির সচিব বলেন, প্রভাবমুক্ত হয়ে অভিযানগুলো অনুসন্ধান করবে দুদক। সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। এছাড়া জনাব নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য, ভোলা 3 নম্বর আসন থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ পাওয়া যায়। তিনি মন্ত্রী থাকাকালীন নিজ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি বাণিজ্য, বিশ্বব্যাংকের অর্থায়নে 1500 কোটি টাকার একটি প্রকল্প যার নাম হচ্ছে সুফল প্রকল্প, সেই প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন। 71 টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আন্দোলনের সময় পূর্ব থানা এলাকায় পোশাক কর্মী ফজলুল করিম হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। বিকেলে আদালতে হাজির করে তাদের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাদের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।